আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই ব্যাকলোফেন নিয়ে। ব্যাকলোফেন আসলে একটা মাসল রিল্যাক্সেন্ট, এটার নাম আমরা সবাই জানি। এটা আসলে এক ধরনের সেন্ট্রাল অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট এবং আমরা এই ড্রাগটা আসলে ভালো ইউজ করে থাকি। কিন্তু জিপি প্র্যাকটিসে যখন আমরা ড্রাগটা ইউজ করি, এখানে আমাদের সব জায়গায় আসলে আমরা জুডিশিয়াস ইউজ আসলে করতে পারি না। মাসল রিল্যাক্সিং এজেন্ট, সো এটা সবসময় আমরা আসলে জুডিশিয়াস ইউজ আসলে করতে পারি না, বরং কিছু কিছু জায়গায় আমরা এমনভাবে ইউজ করি যেটা আসলে নট প্রপারলি জাস্টিফাইড। সো এই জন্য আমরা আসলে ব্যাকলোফেনের ডিটেলস নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। সো প্রথম কথা হচ্ছে, ব্যাকলোফেন ড্রাগটা অলরেডি বলেছি এটা একটা সেন্ট্রাল অ্যাক্টিং, একটা মাসল রিল্যাক্সেন্ট একটা ড্রাগ। এটা আসলে আমাদের গাবা বি অ্যাগনিস্ট, বি ফর ব্যাকলোফেন এভাবে মনে রাখা যেতে পারে। সো এটা আসলে একটা গাবা বি অ্যাগনিস্ট। সো হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি? সো আমাদের যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি আমরা দেখি, আমাদের এখানে কি আছে, মনে করি একটা প্রি সাইন্যাপটিক নিউরন, তারপর সাইন্যাপটিক লেফট, আর এরপর একটা পোস্ট সাইন্যাপটিক নার্ভও হইতে পারে, বা একটা মাসল ফাইবারের কথাও চিন্তা করতে পারি, বা যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলে আসলে পোস্ট সাইন্যাপটিক নার্ভের কথাই আসবে। তাহলে এইটা হচ্ছে একটা পোস্ট সাইন্যাপটিক নার্ভ, আর এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নার্ভ, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নার্ভ। ওকে, সো এইখানে যখন আমাদের গাবার রিসেপ্টরগুলো থাকে বা গাবা বি রিসেপ্টরগুলো থাকে, সেইখানে হচ্ছে ব্যাকলোফেন প্রথমে বাইন্ড করবে, সেইটার সাথে অ্যাগনিস্ট হিসেবে ফাংশন করবে। সো হোয়েন দিস হ্যাপেন্স, আমরা এটার রেসপন্সে কি হইতে দেখি। সো দেখা যায় প্রি সাইন্যাপটিক নার্ভের এখানে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো থাকে, সেখান থেকে যে ক্যালসিয়ামের যে ইনফ্লাক্সগুলো হচ্ছিল, এই ক্যালসিয়ামের ইনফ্লাক্স আসলে কমে আসে। যখন ক্যালসিয়ামের ইনফ্লাক্স আমরা আসলে কমে যেতে দেখি, হোয়াট হ্যাপেন্স, প্রি সাইন্যাপটিক নার্ভের এখানে যে নিউরো ট্রান্সমিটারগুলো যে ভেসিকলের মধ্যে জমা ছিল, এটা তো ক্যালসিয়াম এখানে আসার পরে তো আসলে ভেসিকলগুলো থেকে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজড হয়ে সাইন্যাপটিক লেফটে চলে আসে, এবং সেটা পোস্ট সাইন্যাপটিক নার্ভের এখানে আমাদের যে রিসেপ্টরগুলো ছিল তার সাথে আসলে বাইন্ড করার কথা ছিল। নর্মালি কিন্তু এই ঘটনাটাই আসলে ঘটতো, বাট এখন যেটা হবে, যেহেতু ক্যালসিয়ামের ইনফ্লাক্স কমে গেছে, নিউরো ট্রান্সমিটারের রিলিজ এইটাও কমে গেছে, এবং এইটা কমে যাওয়ার কারণে আমরা দেখবো যে পোস্ট সাইন্যাপটিক নার্ভ আগের মতো আর এক্সাইটেড হয় না, বরং এখানে পটাশিয়াম কন্ডাক্টেন্স এটা আসলে বেড়ে যায়। মোদ্দা কথা হচ্ছে ইনহিবিটরি রেসপন্সগুলো আসলে এখান থেকে ডেভেলপ করে। সো হোয়েন দিস হ্যাপেন্স, আমরা আসলে সিএনএস এক্সাইটেশন যে নর্মাল ব্যাপারটা ছিল সেটা অনেকখানি কমে আসে। সো দেখা যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের স্কেলেটাল মাসলে যেই কমান্ড আসছিল, সেই কমান্ড অনুযায়ী এখন আর মাসল কন্ট্রাকশন আসলে হবে না, বরং মাসল রিল্যাক্সেশনটা হয়। সো দিস ইজ হাউ সেন্ট্রালি ব্যাকলোফেন আমাদের আসলে মাসল রিল্যাক্সেন্ট হিসেবে আসলে পারফর্ম করে। এখন যখন কোনো একটা পেশেন্টের ব্যাকলোফেন সেন্ট্রালি এইভাবে ফাংশন করে, তাহলে কোশ্চেন চলে আসে যে এক্স্যাক্টলি ব্যাকলোফেন আমরা আসলে কোথায় দেবো, বা এক্স্যাক্ট ইন্ডিকেশন আসলে কি। সো এক্স্যাক্ট ইন্ডিকেশন হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এমন কোনো লেশন থাকে যেখান থেকে আপার মোটর নিউরন লেশন রিলেটেড রিজনে মাসল স্পাজম হচ্ছে, সেইখান থেকে মাসল স্পাজম হচ্ছে, অথবা কোনো, এখন সেটা হইতে পারে একটা ব্রেইন প্যাথোলজি, হইতে পারে একটা স্পাইনাল কর্ড প্যাথোলজি। হ্যাঁ, ফর এক্সাম্পল কোনো পেশেন্ট হয়তো একটা স্ট্রোক হয়েছিল, অথবা কোনো পেশেন্ট একটা ব্রেইনে একটা টিউমার হয়েছিল, অথবা তার স্পাইনাল কর্ডে কোনো লেশন আছে, অথবা পেশেন্টের মাল্টিপল স্ক্লেরোসিস আছে বা সেরেব্রাল পালসি আছে। এই ধরনের কেসগুলোতে যখন একটা পেশেন্টের মাসল স্পাজম হচ্ছে, আপার মোটর নিউরন লেশন থেকে যখন মাসল স্পাজম হচ্ছে, ওই জায়গাটাকে আমি মাসল রিল্যাক্সেশনের জন্য আসলে ব্যাকলোফেনকে আসলে ইউজ করতে পারি। সো ব্যাকলোফেনটা নর্মালি আসলে যে ইউজ করা হচ্ছে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো লেশন যেইখান থেকে মাসল স্পাজম হচ্ছে, সেইটাকে রিল্যাক্সেশনের জন্য আমরা আসলে এটাকে ইউজ করতে পারি। কিন্তু এখন কোনো পেশেন্টের যদি মাসল স্পাজমের রিজন হয় এন্টায়ারলি মাসকুলোস্কেলেটাল, একটা পেশেন্ট হয়তো মেকানিক্যাল রিজনে লো ব্যাক পেইন হতে পারে, যেখানে লোকাল কিছু মাসল স্পাজম হয়, একটা ট্রমাটিক রিজনে পেশেন্টের মাসল স্পাজম হইতে পারে। এই যে একটা লোকাল রিজন থেকে একটা পেশেন্টের যদি কোনোভাবে মাসল স্পাজম হয়, আমরা এইখানে তাহলে ব্যাকলোফেন দেওয়াটা আসলে জুডিশিয়াস হয় না। সো ব্যাকলোফেন শুড বি ইউজড ইন দোজ কেসেস যেখানে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লেশন আছে, সেখানে মাল্টিপল স্ক্লেরোসিস বা স্ট্রোক বা স্পাইনাল কর্ড লেশন, এই ধরনের কেসগুলোতে আমরা ব্যাকলোফেন দিলে সেটা মোর জুডিশিয়াস হবে। কিন্তু যদি কোনো পেশেন্টের একটা ট্রমাটিক রিজনে অথবা একটা মেকানিক্যাল রিজনে যদি কোনো জায়গায় মাসল স্পাজম হয়, সেখানে আমাদের এমন কোনো একটা মাসল রিল্যাক্সেন্ট ইউজ করা উচিত যেটা অ্যাকচুয়ালি লোকালি কাজ করবে, নট সেন্ট্রাল অ্যাক্টিং।
সেইটা আসলে এখানে মোর বেটার হবে, বা অ্যাটলিস্ট নট বেক্লোফেনাক। বেক্লোফেনাক কি একদমই দেওয়া যাবে না? উত্তর হচ্ছে না, বেক্লোফেনাক ক্যান বি গিভেন বাট নট আইডিয়াল ভেরি। আর যদি বেক্লোফেন আমরা দিয়েও থাকি, ইট শুড বি গিভেন ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, লাইক 3 দিন, 5 দিন, 7 দিন, নট মোর দ্যান দ্যাট। সো বেক্লোফেন যদি আমরা এরপরে দিয়েও থাকি, আমরা আসলে 3 থেকে 5 দিন, এর বেশি দেওয়া উচিত না। এখন প্রশ্ন হচ্ছে বেক্লোফেন যদি কোনো পেশেন্টকে আমরা আসলে দিই, সেটা আইডিয়াল ডোজিং প্যাটার্নটা আসলে কেমন হবে? বেক্লোফেনের আমাদের বাংলাদেশে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, এই ট্যাবলেটগুলো পাওয়া যায়। এখন বেক্লোফেনের আইডিয়াল ডোজিং প্যাটার্ন কি? বেক্লোফেনের আইডিয়াল ডোজিং প্যাটার্ন হচ্ছে হায়েস্ট 80 মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে, আর যদি চিলড্রেন হয় 0.75 থেকে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে চিলড্রেনের ক্ষেত্রে। সো এই ডোজিং প্যাটার্নটা আমরা মাথায় রাখবো। সো এখন কথা হচ্ছে 80 মিলিগ্রাম পার ডে হচ্ছে ম্যাক্সিমাম ডোজ। আমি তো শুরুতেই ম্যাক্সিমাম ডোজ আসলে দিব না, আমরা হয়তো বা শুরুতে 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলিও দিতে পারি, অথবা 3 টাইমস ডেইলি বা TDS সেভাবেও আসলে দিতে পারি। এবং এখানে যদি আমাদের অ্যাডিকুয়েট রেসপন্স না আসে, সেইখানে আমরা 10 মিলিগ্রামে আস্তে আস্তে ডোজ বাড়াইলাম। হ্যাঁ, প্রথমে হয়তো বা 2 বেলা দিলাম, তারপর হয়তো বা 3 বেলা দিলাম, অথবা পরবর্তীতে চাইলে হ্যাঁ আরও ডোজ বাড়াই দিতে পারি। মানে হায়েস্ট 80 মিলিগ্রাম পর্যন্ত যাওয়া যেতে পারে, বাট এটা লো ডোজ থেকে হাই ডোজ এভাবে টাইট্রেট করে করে আগানো উচিত। বাট এরপরও মূল কথা হচ্ছে, যদি লোকাল রিজনে যদি পেইনটা হয়, ইট শুড বি গিভেন ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। বাট ইয়েস, যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো লেশন থেকে স্পাজম হয় এবং সেইখানে যদি আমরা ব্যাক্লোফেন ইউজ করি, সেখানে হয়তো বা লম্বা সময় দেওয়া যাইতে পারে। কিন্তু লম্বা সময় ধরে যদি একটা পেশেন্টকে ব্যাক্লোফেন দেওয়া হয়, সেখানে আমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে। কী কথা মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে, কোনো পেশেন্ট যদি লম্বা সময় ধরে ব্যাক্লোফেন পায়, যে লং ডিউরেশন ধরে ব্যাক্লোফেন পায়, হঠাৎ করে তার ড্রাগ বন্ধ করা যাবে না। তাহলে কি হলো? অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউ, এটা করা যাবে না। যদি কোনো ড্রাগ অ্যাব্রাপ্টলি যদি ডিসকন্টিনিউ করা হয়, তাহলে সমস্যা কী? সমস্যা হচ্ছে লম্বা সময় ধরে পেশেন্টের CNSকে আমরা সাপ্রেস করছি, ডিপ্রেস করছি, এখন হঠাৎ করে যখন ড্রাগটাকে উঠাই দিব, হঠাৎ করে CNS হাইপার অ্যাক্টিভিটি হয় এবং সেইখান থেকে সিজার ডেভেলপ করতে পারে। সো যদি অ্যাব্রাপ্টলি ড্রাগ উইথড্র করা হয়, সেইখানে পেশেন্টের সিজার ডেভেলপ করার একটা হাই রিস্ক আছে। এই কারণে এটা অ্যাব্রাপ্ট উইথড্র করা যাবে না, ট্যাপারিং করে 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 আমাদের ড্রাগটাকে ডিসকন্টিনিউ করতে হবে। এখন কিছু কিছু জায়গায় আমাদের কশাস হইতে হবে। সেটা কি? যে সকল পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, যে সকল পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সেখানে আমাদের একটু কশাস হওয়া লাগবে। সেটা কেন? কারণ হচ্ছে ব্যাক্লোফেন রেনাল রুট দিয়ে এলিমিনেশন হয়। এখন যে সকল পেশেন্টের ক্ষেত্রে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তারা যদি ব্যাক্লোফেন নেয়, আমাদের ডোজটাকে একটু অ্যাডজাস্ট করা উচিত। কারণ হচ্ছে আদারওয়াইজ ড্রাগটা অ্যাকুমুলেট করবে এবং অ্যাকুমুলেট করে সেটা CNS টক্সিসিটি ডেভেলপ করবে। CNS টক্সিসিটি হলে পেশেন্টের কী কী ধরনের প্রেজেন্টেশন আসতে পারে? হাইপার সমনোলেন্স, ইভেন কোমা পর্যন্ত হইতে পারে। টকিং অ্যাবাউট সাইড ইফেক্টস, সো হোয়াট আর দ্য সাইড ইফেক্টস অফ ব্যাক্লোফেন? ব্যাক্লোফেনের সাইড ইফেক্টস বা অ্যাডভার্স ইফেক্টসগুলো আসলে কী? সো ব্যাক্লোফেনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে কমন আমরা যেটা দেখি, সেটা হচ্ছে ডিজিনেস। পেশেন্টের ডিজিনেস ভেরি মাচ কমন, সকালবেলা ডিজিনেস আরও বেশি পায়। সোমনোলেন্স থাকে অনেক পেশেন্টের ক্ষেত্রে। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে দেখি যে লাইট হেডেডনেস থাকতে পারে, লাইট হেডেডনেস। সো ডিজিনেস, সমনোলেন্স, লাইট হেডেডনেস এইগুলোই বেশি থাকে। এরপরেও কিছু পেশেন্টের নজিয়া থাকতে পারে, কিছু কিছু পেশেন্ট হয়তো বা একটু ডোজ একটু বেশি হয়ে গেলে উইকনেস ফিল করতে পারে, হাইপোটেনশন হইতে পারে। এই জিনিসগুলো আমাদের কিছু কমন সাইড ইফেক্টসের মধ্যে আমরা আসলে দেখি। সো এই জিনিসগুলো তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে। বাট সবসময় মাথায় রাখতে হবে, CKD পেশেন্ট বা রেনাল ইম্পেয়ারমেন্ট পেশেন্ট, ব্যাক্লোফেন শুড বি ডোজ শুড বি অ্যাডজাস্টেড। সো এখান থেকে তাহলে আমাদের টেক হোম মেসেজ কি? যে আমাদের সেন্ট্রাল কজিং লেশন থেকে যদি আসলে মাসল স্পাজম হয়, সেখানে আমরা ব্যাক্লোফেন আমরা আসলে ইউজ করি, আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আছে। কিন্তু আমাদের যে বিভিন্ন রকম অ্যাকিউট লো ব্যাক পেইন, ট্রমাটিক রিজনে কোনো পেইন হলো, বা একটা মেকানিক্যাল কারণে যদি মাসল স্পাজম থেকে পেইন হয়, আমরা দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্টলি সেখানে ব্যাক্লোফেন ইউজ করি। ইট শুড নট গিভেন ইন দ্যাট ওয়ে। বরং সেখানে আমরা হয়তো বা লোকাল অ্যাক্টিং ড্রাগ বা যে ধরনের ড্রাগ মাসল মানে স্কেলেটাল মাসলের উপরে সরাসরি কাজ করে, সেইগুলো সেখানে মোর এনকারেজড। সো আমরা এই জন্য চেষ্টা করবো ব্যাক্লোফেনের জুডিশিয়াস ইউজ করতে, এবং এই মিস ইউজগুলো যেন না হয়, বা এই ধরনের ইউজ যেন না হয়, এটা হচ্ছে মূল কথা। সো এই ছিল মোটামুটি এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।